শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা শুরু করে গিয়েছিলেন, আল্লাহ ওনাকে জলদি নিয়ে গেছে, আমাদের আফসোস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলও আজকে সেই রাজনীতিটা কতদূর আগায় নিবে আমরা নিশ্চিত হতে পারছি না। আমরা আপনাদেরকে জানাই, যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেটাই ব্যর্থ হয়, সেই স্বাধীনতার লড়াইয়ে আমরা ইনশাল্লাহ নতুন রাজনৈতিক ফ্রন্ট হয়ে উঠব। এবং এই স্বাধীনতা মানে আমরা শুধু কাগজে কলমে একটা বাংলাদেশ লেখা বুঝাই না, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে আমরা বুঝাই। ভাই, আমার এবং আমার টিমের এই কণ্ঠ অবিচল থাকবে কিনা, এইটার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে জনতার। জনতা যদি মনে করে আমাদের কণ্ঠকে অবিচল রাখতে হবে, তাহলে অবশ্যই থাকবে। তাহলে জনতা কিভাবে মনে করবে? ধরেন আল্লাহ যদি আমাকে এমপি বানাইলো, আমাদের ভীষণ ইচ্ছা এই যে 3 জন 4 জন 5 জন লোক নিয়ে এখন দেখেন না ফজরের ক্যাম্পেইনে যাই, অনেকেই বলে ইলেকশনের পরেও পাবেন কিনা, কি পাবেন না পাবেন এই হোপ দেখাইতে চাই না, কিছু কইরে দেখাইতে চাই। ওসমান হাদি ইনশাআল্লাহ এমপি নির্বাচিত হইলে যতগুলো মসজিদে ইলেকশনের আগে গেছি, পরবর্তী 5 বছর জয়রা কেউ জানার আগে দেখবেন 2 জন 3 জন লোক নিয়ে ফজর জোহর আসর মাগরিব উপস্থিত হবে ইনশাআল্লাহ। কোনো মিডিয়া ছাড়া, কোনো প্রোটোকল ছাড়া, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমার ভাই বন্ধুদের সাথে গিয়ে সাক্ষাৎ করবো, এটা আপনারা দেখবেন, আল্লাহ যদি আমাদেরকে বাঁচাই রাখে। নাম্বার 2, কিন্তু আপনাদেরও তো একটা ভাই করণীয় আছে। এই যে এখান থেকে হেঁটে যাবো, 2 জনের সাথে কথা বলবো। আমাদের বাংলাদেশে কি একটা সমস্যা দেখেন, কেউ যদি একটু পরিচিত হয়, তারা আমরা গিয়ে কোনো কাজ ছাড়া 50 জন 100 জন ধরে ঘিরে থাকি। ভাই, আমরা যদি যে কোনো একটু ধরেন, ভাই এমপি এমন একটা কি জিনিস বলেন তো, 300 জন এমপি হয় দেশে। বাংলাদেশের কোনো সাংবাদিকও আছে 300 জন এমপির নাম জানে? যে আমি ধরেন এমপি হইলাম, এখন আমাকে আপনারা এমপি দেখা সবাই সারাদিন শুধু নামার আগেই হুড়োহুড়ি করে এমন ভাবে আমার করলেন, আমার জনবিচ্ছিন্ন করে ফেলাইলেন, তাহলে তো আমি ওই জনতার যে জবানটা এটা শুনতে পাবো না। আমাকে এমন চাটুকরিতে করলেন, ভাই আপনি সেরা ভাই, এই ভাই ভাই করতে করতে আমার আসমানে তুলে ফেললেন। কবে আসমান থেকে পয়রে শেষ হয়ে যাবো আপনি খবরও পাবেন না, তখন আর আপনারা কেউ ভাইও থাকবেন না। সুতরাং আপনারা যে জনতার হাতিকে ভালোবাসেন, যে জনতার কথা বলে কোনো প্রোটোকল ছাড়া, সে এমপি না, যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীও কোনোদিন হয়, তাকে জনতার কাতারেই রাখতে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। তাকে কোনো স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া যাবে না, তাহলে ভাই ভাই নেই ডাকতে পারতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হলো, দেখেন আমরা চাই দুদক এমন একটা প্রতিষ্ঠান হয়ে উঠুক যেন রানিং কোন মন্ত্রীর বিরুদ্ধেও কোন সাধারণ নাগরিক দুর্নীতি দমন কমিশনে এসে তার বিরুদ্ধে মামলা করতে পারবে, এবং কোন এমপি বা মন্ত্রীর বিরুদ্ধে মামলা করার পর যেন সে আবার না। বাংলাদেশের অনেক মানুষই প্রশংসা করতেছে বা পছন্দ করে। তো আমি ঢাকা 8-এর বাইরের একজন ভোটার হিসাবে, আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে যদি ভবিষ্যতে পার্লামেন্টে যান, সেক্ষেত্রে এই নতুন বাংলাদেশ আপনার কাছে কি প্রত্যাশা করে বা কি প্রত্যাশা করতে পারে? থ্যাংক ইউ। নতুন বাংলাদেশ যা প্রত্যাশা করে এটার সাথে আছে ওই সততাটা উঠাও। আমাদের এবার ইশতেহারে আপনাকে দেখাই ভাই, এই যে 1 নম্বরে ইনসাফ, যার মূল কথা হলো আমরা আমার শত্রুর সাথেও জুলুম করব না। আমাকে যে ভোট দিবে না, আমি জানি সে কেন্দ্রে গেলে আমাকে ভোট দিবে না, তবুও সে যেন আমার বিরুদ্ধে গিয়ে নির্বিঘ্নে কেন্দ্রে আমার বিরুদ্ধে ভোট দিয়ে আসতে পারে, সেই অধিকার রক্ষা করেই আমাদের সব থেকে বড় লড়াই। সে আমাকে বলবে আমি তোমাকে ভোট দিব না, আমার যদি অনেক ক্ষমতা হয় তবুও সে ভোট দিবে না জানা সত্ত্বেও আমার বিরুদ্ধে গিয়ে ভোটটা দিয়ে আসতে পারবে, কোনো থ্রেট ছাড়া, হুমকি ছাড়া। সেই অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এইটাই হলো ইনসাফ। আমরা আমাদের শত্রুর সাথেও কোনোদিন জুলুম করব না, হতেও দিব না, নাম্বার 1। নাম্বার 2 আমাদের হচ্ছে সততা। ইতিমধ্যে গত 2 বছরের অ্যাক্টিভিজমে আমরা যে সততার নজির, আমি এবং আমার টিম, আবার বলছি, আমাদের টিমের 51 নম্বর সদস্যের বিরুদ্ধে বাংলাদেশে কোনো আর্থিক অসততার এলিগেশন কেউ তুলতে পারবে না, এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি। আল্লাহ যদি আমাদেরকে এম্পাওয়ার্ড করেন, তখনও আমাদের সততার ব্যাপারে আপনারা ইনশাআল্লাহ আরো বেশি জানবেন এবং আপনারা এটা নিয়ে হ্যাপি থাকবেন। নাম্বার 3, স্বাধীনতা। 54 বছর হয়েছে বাংলাদেশ রাষ্ট্র তৈরি করতে পারি নাই। কখনো এখানে ভারতপন্থী রাজনীতি, কখনো পাকিস্তানপন্থী রাজনীতি, বাংলাদেশপন্থী রাজনীতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা শুরু করে গিয়েছিলেন, আল্লাহ ওনাকে জলদি নিয়ে গেছে, আমাদের আফসোস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলও আজকে সেই রাজনীতিটা কতদূর আগায় নিবে আমরা নিশ্চিত হতে পারছি না। আমরা
আহ্বান আপনাদেরকে জানাই, যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেটাই ব্যর্থ হয়, সেই স্বাধীনতার লড়াইয়ে আমরা ইনশাল্লাহ নতুন রাজনৈতিক ফ্রন্ট হয়ে উঠব। এবং এই স্বাধীনতা মানে আমরা শুধু কাগজে কলমে একটা বাংলাদেশ লেখা বুঝাই না, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে আমরা বুঝাই। আর একটা সার্বভৌমত্ব আপনাদেরকে বলি, স্বাধীনতা পৃথিবীর অনেক দেশেই আছে, সার্বভৌমত্ব নাই। বাংলাদেশে স্পষ্ট বলি, স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব নাই। আমার জমিনে এখনো আমার কাঁটাতারে আমার বোন ফেলানির লাশ ঝোলে। আমার প্রাণকেন্দ্র ঢাকায় আমার ভাই বুয়েটকে, আমার আবরারকে বুয়েটের মধ্যে দিল্লির আধিপত্যবাদ নিয়ে প্রশ্ন করায় সারা রাত পিটিয়ে হত্যা করা হয় এবং তার কোনো বিচার করা হয় না। এরকম একজন আবরারের গল্প আমরা জানি। শিবিরের নাম দিয়ে এরকম অসংখ্য আবরারকে গত 15 বছরে বাংলাদেশে শহীদ করা হয়েছে। আমাদের ইলিয়াস আলী আমাদের পানির অধিকার নিয়ে কথা বলতে গিয়ে যে গুম হয়েছেন, সেই গুম হওয়ার পর তার লাশটাকে চিরে সেই লাশের মধ্যে পাথর ঢুকিয়ে সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। হাসিনা এইটা করে পরের দিন ইলিয়াস আলীর ছোট কন্যাকে পাশে বসে এসে নেই কুমিরের মায়া কান্না করছেন। বাংলাদেশের অধিকারের কথা বলতে গিয়ে সালাউদ্দিন আহমদকে জীবিত পাওয়া গেল ভারতের সীমান্তের মধ্যে। স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র যদি হয়, সাইদি সাহেবের সাক্ষী সুখরঞ্জন বালি আদালতের সামনে সাক্ষ্য দিতে গিয়ে গুম হয়ে গেলেন, আর কোনো খবর নাই। তাকে ভারতের মধ্যে পাওয়া গেল। আমাকে বলেন, সাইদি সাহেবের সাক্ষীকে যদি ভারতে পাওয়া যায়, সালাউদ্দিন সাহেবকে যদি ভারতে পাওয়া যায়, আমার ভাই ইলিয়াস আলীর লাশ যদি সাগরে ভেসে যায়, আমার ভাই আপনার যদি দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়ে যায়, আমার বোন ফলানির লাশ যদি ঘন্টার পর ঘন্টা তার কাটায় ঝুলে থাকে, তাহলে আমার স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে, কে আপনাকে বললো? সুতরাং আমাদের লড়াই সার্বভৌম বাংলাদেশ গড়বার লড়াই। যেই বাংলাদেশের সীমান্ত, যেই বাংলাদেশের স্বাধীনতা, যেই বাংলাদেশের সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে, একক কোনো রাজনৈতিক দল নয়, কোনো বিদেশি বন্ধু নয়, সিদ্ধান্ত গ্রহণ করবে বাংলাদেশের জনগণ। এবং সেই লড়াইয়ের যে রাজনীতি, সেই রাজনীতি ওসমান হাদিদের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি। আমি মনে হয় আমাদের নির্বাচনী ইশতেহার আপনাকে বলে দিতে পারলাম। আশা করি আমরা ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ। সেটা আপনি কিভাবে বন্ধ করবেন? কোশ্চেন 2, মাদক নিয়ে কথা আমি বলতে ভাই একটা বলবো যে কোনো একটা প্লিজ না, আমি খেয়ারাই ফেলবো ভাই, একটা বলতে হবে। আচ্ছা, এইটাই বলবো ভাই, আরেকটা প্লিজ। ভাই তাহলে অনেক উত্তর দিতে পারবো না, আমি এটা বলবার চেষ্টা করি। থ্যাংক ইউ। প্রথম কথা হলো, দেখেন, দুদকটি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এইটা এককভাবে ঢাকা আটের এমপির হাতে কিছু না, এইটা ঢাকা আটের কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়েছে। অফকোর্স সেটা তো সুপ্রিম কোর্টও পড়েছে, সেটা তো সচিবালয়ে পড়েছে, তাই না? কিন্তু এটা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। যারা ক্ষমতায় আসবেন, যারা প্রধানমন্ত্রী হবেন, ক্যাবিনেট গঠন করবেন, তারা যতক্ষণ না পর্যন্ত চাইবেন এই দুদককে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে দিতে হবে, ততক্ষণ পর্যন্ত দুদক এত বড় বিল্ডিং নিয়ে দাঁড়াই থাকতে পারবে। বরং এটা যারা দুর্নীতি করে তাদের সেফগার্ড দেওয়ার একটা প্রতিষ্ঠান হিসেবেই থাকবে।